মাথার এক্স-রে করে দেখা যাচ্ছে যে প্রচুর ছোট, ছোট দানার মতো পিলেট যেটাকে আমরা বলি সেইগুলো। তারপরে আমরা থাইয়ে পেয়েছি, আমরা পেয়েছি সায়াটিক নার্ভ ইনজুরি আমরা পেয়েছি। লাংসের মধ্যে ঢুকে যে নিউমোথোরাক্স হয়েছে প্রচুর পেশেন্টের সেরকম আমরা পেয়েছি। এখানে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে গেছে বুলেট, সেটাও আমরা পেয়েছি। ব্রেইনে ঢুকে ব্রেইনের অপটিক নার্ভের উপরে চাপ দিয়েছিল এক বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের। বাম চোখের এদিকে থেকে বুলেটটা ঢুকে একেবারে ডান দিকের যে টেম্পোরাল লোবের মধ্যে একটা বুলেট এবং সেখানে ইন্টারক্রেনিয়াল হিমোরেজ ছিল। একদিন এক মেডিকেল অফিসার আমাকে বলতেছে যে, "স্যার এই রুগীটাকে দেখতে আপনি কষ্ট করে কেন প্রতিদিন আসেন? সে তো মারাই যাবে।" আসলে আমরা তো চিকিৎসা সেবার সাথে জড়িত। সবসময় আমাদের কাজ হলো রুগীদের সেবা দেওয়া, তাদের ইতিহাস নেওয়া রোগের, তাদের ফাইন্ডিংসগুলো খুঁজে বের করা এবং তাদেরকে সেই অনুযায়ী ওষুধ দেওয়া অথবা অপারেশন করা। আমি একজন নিউরোসার্জন যেহেতু আমার কাজ হচ্ছে মাথা এবং মেরুদণ্ডের অপারেশন করা। সো এইগুলোই হচ্ছে আমাদের প্রাত্যহিক কাজ। কিন্তু জুলাই ছিল আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের বাহিরে একটা নিউ এক্সপেরিয়েন্স। এইটা এক ধরনের যেরকম আপনার আমাদের সার্জিক্যাল এক্সপেরিয়েন্স, আবার আরেক ধরনের আমাদের একটা সাইকোলজিক্যাল এক্সপেরিয়েন্সও ছিল। কারণ এত মানে হত্যাযজ্ঞ, এত মানে মাস ক্যাজুয়ালিটি এবং একের পর এক মানে লাশ পড়ে থাকা, তারপরে হচ্ছে একবারে ফ্লোরের মধ্যে মানে রক্তের মাখামাখি, এই জিনিসগুলোর সাথে আমরা খুব একটা বেশি অভ্যস্ত না। কারণ এগুলো দেখা যায় যে যখন কোনো মাস ক্যাজুয়ালিটি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় হয়তোবা ৪-৫ জন একসাথে আসে। কিন্তু এইখানে তো মুহুর্মুহু আসতেছিল। তো সেই সময়টা এজন্যই আ আমাদের জন্য বেদনাদায়ক। একদিকে আমরা আ অনেকেই খুবই মানে sympathetic ছিলাম। আ এবং সেই সাথে আমরা সাহসিকতার সাথে আমরা চিকিৎসাও দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিলাম এবং আমি মনে করি যে ওই সময়ে চিকিৎসকদের ভূমিকাটা অত্যন্ত সাহসী এবং অত্যন্ত উদ্যমী ছিল। আ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা তখন করেছিলাম। সেটা হলো ১৬ই জুলাই, ১৭ই জুলাই এবং ১৮ই জুলাই, ১৯ জুলাই পর্যন্ত। আপনারা জানেন যে ১৮ই জুলাই কারফিউ ছিল। আর এইদিকে হচ্ছে ৩, ৪, ৫ তারিখ। ৩, ৪, ৫ আগস্ট। এই সময়গুলো অনেক বেশি উত্তেজনা ছিল এবং আমাদের হসপিটালগুলোতেও প্রচুর পেশেন্ট একের পর এক আসতেছিল। আমাদেরকে একেবারে সারাদিন, সারারাত অপারেশন করতে হয়েছিল। সেই দুর্দশাগ্রস্ত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় আমরা ব্যস্ত ছিলাম। আ আমরা আহতদের শরীরে যেগুলো দেখি যে মেক্সিমামই ছিল স্টুডেন্ট। যারা হচ্ছে ক্লাস 10, 11, 12 বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ধরনের কিছু ছিল, যে শ্রমিক শ্রেণী ছিল, কিছু রিক্সা চালক, ভ্যান চালক অথবা অন্য শ্রমিক শ্রেণী পেশেন্ট আমাদের কাছে এসেছিলেন এবং তাদের যে ইনজুরিগুলো, যেমন অ্যাবডোমেনের মধ্যে মানে পেটের মধ্যে বুলেট ঢুকে গেছে। অথবা পিলেট, মানে চামড়ার নিচে প্রচুর এক্স-রে করে দেখা যাচ্ছে চামড়ার নিচে প্রচুর পিলেট। তারপরে হচ্ছে যে মাথার এক্স-রে করে দেখা যাচ্ছে যে প্রচুর ছোট, ছোট দানার মতো পিলেট যেটাকে আমরা বলি সেইগুলো। তারপরে আমরা থাইয়ে পেয়েছি, আমরা পেয়েছি সায়াটিক নার্ভ ইনজুরি আমরা পেয়েছি। লাংসের মধ্যে ঢুকে যে নিউমোথোরাক্স হয়েছে প্রচুর পেশেন্টের সেরকম আমরা পেয়েছি। এখানে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে গেছে বুলেট, সেটাও আমরা পেয়েছি। ব্রেইনে ঢুকে ব্রেইনের অপটিক নার্ভের উপরে চাপ দিয়েছিল এক বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের। পরবর্তীতে ওই চোখে তার বুলেট বের করা হয়েছে কিন্তু সে এখনও অত ভালো চোখে দেখতে পায় না। সেটাও আমরা পেয়েছি যে অপটিক নার্ভ তার ড্যামেজ হয়ে গিয়েছে। এছাড়াও একবারে মস্তিষ্কের ভিতরে বুলেট ইনজুরি ছিল। সেগুলো আমরা অপারেশন করে বের করেছি। আমি পার্সোনালি কয়েকটা বের করেছি। সো আ এর মধ্যে ১ জন ২ জন মারা গেছে, ১ জন ২ জন বেঁচেও আছে। সেরকমও আমাদের জুলাই যুদ্ধাহত যোদ্ধা আমাদের মাঝে এখনো পর্যন্ত আছে। তো এইরকম আ ইনজুরিগুলোই আমাদের চোখে আমরা বেশি দেখেছি, প্রত্যক্ষদর্শী এবং তাদেরকে আমরা ওই সময়টায় দিনরাত চিকিৎসা দিয়েছি। আসলে এই ধরনের মাস ক্যাজুয়ালিটি আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে ছিলাম এবং কিছু প্রাইভেট হসপিটালেও আমি অপারেশন করেছি ওই সময়টাতে। তো ঢাকা মেডিকেল কলেজ আপনারা জানেন যে অত্যন্ত আ
মানে অনেক মাস ক্যাজুয়ালিটি ম্যানেজ করে অভ্যস্ত এবং সবসময়ের জন্য র্যাপিড অ্যাকশন টিম সবসময় সেখানে তৈরি থাকে এবং ওই সময়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজে যে এই ইমার্জেন্সি রোগীগুলো আসার পর খুব দ্রুত আমাদের ডিরেক্টর স্যার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান স্যারের নেতৃত্বে স্যার খুব দ্রুত অনেকগুলো মানে ডিপার্টমেন্টে নির্দেশনা দেওয়া ছিল যাতে করে খুব ভালোভাবে চিকিৎসা দেওয়া যায় এবং আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার যারা ছিলেন এবং আমাদের অন্যান্য স্যাররা সবাই আমরা খুবই তৎপর ছিলাম যে ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য এবং আমরা সর্বোচ্চভাবে তবে যেহেতু পেশেন্ট লোড অনেক বেশি ছিল মানে অনেক দ্রুত যেহেতু হেড ইঞ্জুরির পেশেন্টকে 4 ঘন্টার মধ্যে অপারেশন করতে হয় এটাকে আমরা বলি গোল্ডেন আওয়ার 4 আওয়ার সো দেখা যায় যে একটা অপারেশনে ঢুকলে সেখান থেকে বের হতে তো 1-1.5 ঘন্টা সময় লাগে তো এই সময়ের মধ্যে কিছু রুগী একেবারে টাইমলি সার্জারি করার সুবিধা হয়তো বা পায়নি তো সেটা পেলে হয়তো বা আরও সার্ভিস বেশি দেওয়া যেত সেইগুলো আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ সেই পর্যায়ে তখন ছিল না দেখে হয়তো বা আমরা মাস লেভেলে দ্রুত সবগুলো পেশেন্টকেই অপারেশন করলেই যে একেবারে বাঁচানো সম্ভব সেটাও না কিন্তু ওই সময়ের জন্য ব্লিডিং কন্ট্রোল করা অপারেশন করার প্রচুর আমাদের ইন্ডিকেশন ছিল পেশেন্ট ছিল এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা সেখানে করেছি এবং সেগুলো খুব ভালোভাবে তবে মানে দেখা গেল যে 17-18 জুলাইয়ের দিকে তখন গোয়েন্দা বিভাগ স্থানীয় যে গোয়েন্দা বিভাগের তারা রুগীদের তথ্যর সাথে সাথে যারা চিকিৎসা দিচ্ছিল তাদেরও তথ্য নিচ্ছিল তো এই বিষয়টা আমাদের চিকিৎসকদের মধ্যে কিছু ভয়ের সঞ্চার করে যে এই তথ্য নিচ্ছে তাহলে সেই তথ্য দিয়ে কি পরবর্তীতে কোনো ব্যাড ইমপ্যাক্ট হবে কি না অথবা এটা রেগুলার অ্যাক্টিভিটির মধ্যেও হতে পারে সেটা সংস্থারাই বলতে পারবে তবে ওই যে এক্সট্রা মানে ইনফরমেশন নেওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটাই আমাদের চিকিৎসকদের মধ্যে কিছু ভয়ের সঞ্চার হয়েছিল কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের চিকিৎসকরা তার পেশাগত জায়গায় সর্বোচ্চ দক্ষতা এবং তাদের যে জ্ঞানগত উৎকর্ষতা দিয়ে আমাদের রোগীদের জুলাই যোদ্ধাদেরকে আমরা সর্বোচ্চ চিকিৎসা তখন দিয়েছিলাম চাপ হুমকির বিষয়টা একেবারে ডাইরেক্টলি কোনো কিছু ছিল না তবে যে জিনিসটা চিকিৎসক আপনারা জানেন যে 3 তারিখে একটা শান্তি সমাবেশের নামে সবাইকে জোরপূর্বক অনেক চিকিৎসকদের নিয়ে যাওয়ার একটা পায়তারা আমি সেদিন পরিলক্ষিত করি আমি সেদিন এটা অবজারভেশনে আসে এবং সেটা ন্যাক্কারজনক ছিল সেখানে অনেক চিকিৎসকরা মানে যেতে না সত্ত্বেও তাদেরকে বাধ্য করা হচ্ছিল যে সেখানে যাতে যাওয়া হয় তো এগুলো অবশ্যই স্বাধীন মত প্রকাশের পরিপন্থী কাজ এই কাজগুলো আমরা চিকিৎসকরা অবশ্যই ভালোভাবে নেইনি ওই সময়ের সবচেয়ে যে স্মৃতিটা আমার সবচেয়ে বেশি নাড়া দেয় সেটা ছিল 18 জুলাই তখন আমি যেহেতু ইবনে সিনা শঙ্কর হসপিটালেও কাজ করি প্রাইভেটলি সেখানে আমি একজন নিউরোসার্জন হিসেবে কাজ করি তো সেখান থেকে আমার একটা ফোন আসলো সেটা হলো বিকেল 4টা নাগাদ একটা ফোন আসলো এবং বলা হলো যে এরকম একজন পেশেন্ট তার বুলেট একটা ছাত্র তার হচ্ছে হেড ইঞ্জুরি হয়েছে বুলেট ইঞ্জুরি উইদিন দ্য ব্রেইন দ্রুত তার অপারেশন লাগবে এবং পেশেন্ট ইমার্জেন্সি থেকে আইসিইউতে নেওয়া হচ্ছে আপনি দ্রুত চলে আসেন তো সম্ভবত ওই দিনটা কারফিউ দিন ছিল আমি যেহেতু আইডি কার্ড ছিল অ্যাজ এ চিকিৎসক হিসেবে আমি রিক্সা দিয়ে একটু অন্য একটা হসপিটালের দিকে যাচ্ছিলাম কিন্তু প্রতিমধ্যে রিক্সায় আমি ফোনটা রিসিভ করি এবং তাকে বলা হয় যে দ্রুত আপনি ইবনে সিনা হসপিটালে আসেন তো ইবনে সিনা শঙ্কর হসপিটালে যেয়ে আমি পেশেন্টটাকে যখন দেখলাম তখন দেখলাম যে সে আইসিইউতে তার জিসিএস জ্ঞানের মাত্রা যেটাকে আমরা বলি 4 অথবা 5-এর মতো এবং তার বাম চোখের এদিকে থেকে বুলেটটা ঢুকে একেবারে ডান দিকের যে টেম্পোরাল লোবের মধ্যে একটা বুলেট এবং সেখানে ইন্টারক্রেনিয়াল হিমোরেজ ছিল এবং সাথে তার কিছু ফ্র্যাকচারও ছিল এবং ব্রেইনের মধ্যে প্রচণ্ড চাপ ছিল তার যেটাকে আমরা বলি রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার তো এবং তাকে ইন্টিউবেশন করে আইসিইউতে আমরা যেটাকে বলি লাইফ সাপোর্টে দেওয়া সে কিন্তু লাইফ সাপোর্টে ছিল এবং সেই সাথে তার সাথে তেমন কোনো লোকজনও ছিল না এটা বাড্ডায় একটা ঘটনা বাড্ডার রোগীটার নাম হচ্ছে ইউসুফ নবী সে এখনও বেঁচে আছে তো ইউসুফ নবীর ঘটনাটাই বলি এটাই আমার সবচেয়ে বেশি নাড়া দেয়
তো তার সাথে আসলে তখন শুধু আন্দোলনরত ১ জন ২ জন আসলো আর বাড্ডার ওইখানকার একজন। কিন্তু তার নিকট আত্মীয়স্বজন কিন্তু ছিল না। কিন্তু তার অপারেশনটা খুব জরুরি ছিল। তো আমরা তাদের থেকে কনসেন্ট নিয়ে তার ব্লাডও দরকার হবে। খুব দ্রুত উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা তার অপারেশনের প্রস্তুতি নিলাম এবং তাকে আমরা আমাদের অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম। সেখানে তাকে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি করা হলো। আমরা যেটা বলি যে ব্রেইনের একদিকের খুলি খুলে রাখা। ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি খুলে আমরা ব্রেইনের আবরণটাকে খুলে আমরা বুলেটটা বের করতে সমর্থ হই এবং সেই সাথে সেটা আমরা মাইক্রোস্কোপিক্যালি করি। মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ব্রেইনের যাতে কোনো ক্ষতি না হয় শুধু বুলেটটা বের করে নেওয়া আসা এবং আদার্স যে রক্ত যে ক্ষরণ সেই রক্তক্ষরণটাকে বন্ধ করা এবং জমাট বাঁধা রক্তগুলা বের করাই ছিল আমাদের সেই অপারেশনের লক্ষ্য। এবং ওই সময়টায় আমরা যেহেতু দেখলাম যে নাকের ভিতর থেকেও তার রক্ত বেরোচ্ছে, আমরা এন্ডোস্কোপের মাধ্যমে নাকের ছিদ্র দিয়ে এন্ডোস্কোপ দিয়ে দেখে আমরা সেই যেখান থেকে রক্তক্ষরণ নাকের হচ্ছিল সেটাও আমরা বন্ধ করি এবং সেখানে আমরা প্যাকিং করে দিই। তো এই অবস্থায় আমরা তাকে আবার আইসিইউতে শিফট করি। তারপরে সেই আইসিইউতেই তার চিকিৎসা চলতে থাকে। খুব মানে ভালো মানের অ্যান্টিবায়োটিক, পেইন কিলার এবং সর্বোচ্চ যে চিকিৎসা দেওয়া সেটা ইবনে সিনা প্রশাসক থেকে শুরু করে আমাদের চিকিৎসকদের যে টিম আমরা আমি অবশ্যই আইসিইউর যা যারা কনসালটেন্ট ছিলেন, মেডিকেল অফিসার, নার্স কর্তব্যরত এবং যারা আমাদের পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট ছিলেন সকলকেই আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে চাই যে ওই সময় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ইউসুফ নবী আল্লাহর অশেষ রহমতে কিন্তু বেঁচে যায় এবং আমি যখন প্রত্যেক দিনই রুগীটাকে দেখতাম দেখতে ইবনে সিনার যে আইসিইউতে যেতাম তখন আসলে আমাকে মেডিকেল অফিসাররা বলতো যে তার কিন্তু জ্ঞানের মাত্রা খুব বেশি উন্নতি হয় নাই। অপারেশনের পরেও তার ওই ৪, ৫, ৬ এর মতোই ছিল। নরমাল আমাদের মানুষের জ্ঞানের মাত্রা হচ্ছে ১৫ কিন্তু তার ওই ৪, ৫ এর মতোই ছিল। তো একদিন এক মেডিকেল অফিসার আমাকে বলতেছে যে স্যার এই রুগীটাকে দেখতে আপনি কষ্ট করে কেন প্রতিদিন আসেন? সে তো মারাই যাবে। তখন আমি খুবই আবেগতাড়িত হয়ে গেলাম এবং কান্না আসতেছিল তার এই কথাটা শুনে যে একজন মানুষ তার পাশে আমরা দাঁড়িয়েছি, তার চিকিৎসা দিচ্ছি। আমরা তার সর্বোচ্চ চেষ্টাটা করব। বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তখন আমি আ সেই ডক্টরকে মোটিভেট করলাম যে, "আসলে দেখো মানে আমাদের দায়িত্ব হলো চিকিৎসা দেওয়া। বাঁচানোর দায়িত্ব আল্লাহর। সো তোমরা তোমাদের কাজটা করে যাও।" আমার এক্সপেরিয়েন্স এরকম আছে যে এরকম অনেক রুগী বেঁচে যায়। যেহেতু ইয়াং পেশেন্ট তার ইমিউনিটি ভালো, তার হচ্ছে আদার্স অনেক আর বড় কোনো ইনজুরি নাই। হয়তোবা সে বেঁচে যাবে। তোমরা তোমাদের সার্ভিসটা দাও এবং আ তখন আ আমি তাকে সর্বোচ্চ তার জন্য আমরা সেখানে দোয়া করলাম। আ এবং তাকে যতগুলো তার ইয়ের দরকার ছিল, ট্রাকিওস্টমির দরকার ছিল, ইএনটি ডক্টর ডাক্তার শিহাব তাকে আমি স্মরণ করব। সে দ্রুত ওইখানে যেয়ে সেই ট্রাকিওস্টমিটা কিন্তু করে দিয়েছিল। তারপরে হচ্ছে আইসিইউ ডক্টর কনসালটেন্ট স্যাররা যারা ছিলেন আ তারাও খুব ভালো তাকে সার্ভিস দিয়েছেন। তো এই রুগীটাকে আমরা যখন প্রত্যেকদিনই আইসিইউতে দেখতে যাওয়ার পরে যখন ৫ই আগস্ট আসলো, দেশ নতুনভাবে স্বাধীন হলো, আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পারলাম। তখন আ আমি ইউসুফ নবীর কাছে যেয়ে দেখলাম যে তাকে আমি বললাম কানে, কানে যে, দেখো এখন কিন্তু তুমি যেই জন্য যুদ্ধটা করেছিলে বা তুমি যেই সংগ্রামে লিপ্ত হয়েছিলে, তোমার সেই সংগ্রাম কিন্তু আজকে সফল হয়েছে। আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। আ আমরা আ মানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি।" তখন সে একটু হাসি মুখ দিল আরকি এবং তার একটু চোখ দিয়ে তাকানোর চেষ্টা করল। তখনও যে জিসিএস তার কিন্তু এরকম মানে অ্যা ৮-৯ আমাদের ভাষায় যেটা আমরা বলতে পারি। তো অ তাকে আমরা হাত উচ্চকিত করে তার সাথে আমরা সবাই তখন ছবি তুললাম যে একজন আ সংগ্রামী যোদ্ধা, জুলাই যোদ্ধা যে তাকে আমরা সেবা দিতে পেরে আমাদের পুরো টিম আমরা খুবই আ আ আনন্দিত ছিলাম এবং আমরা মনে করি যে এটা আমরা আমাদের দায়িত্ব কিছুটা হলেও আ পালন করতে পেরেছি এবং এই জুলাই সংগ্রামের মধ্যে আমরাও আ জড়িত হতে পেরেছি তার চিকিৎসা দেওয়ার মাধ্যমে। তো পরবর্তীতে সে কিন্তু সেই ১৮ জুলাইয়ের ঘটনা থেকে শুরু করে প্রায় ১ মাস মানে আগস্টেরও
মানে 18-20 তারিখ পর্যন্ত সে আইসিইউতেই ছিল এবং তার টিউব বের করা যাচ্ছিল না। পরবর্তীতে সে তার জ্ঞানের মাত্রা কিছুটা উন্নতি হলো। সম্ভবত 22 থেকে 25 আগস্টের মধ্যে তার টিউবটা মানে ট্রাকিওস্টোমিটা টি-পিসে রেখে তাকে এইচডিইউতে দেওয়া হলো। এরকম এইচডিইউতে আরও 10-15 দিন ছিল। আস্তে, আস্তে তার কিন্তু জ্ঞানের মাত্রা পরিপূর্ণভাবে ফিরে আসলো। কিছু তার মেমোরি ড্যামেজ ছিল। তার মানে হাতে কিছু ইনজুরি ছিল, টেন্ডন রিপেয়ারের প্রয়োজন ছিল। পরবর্তীতে অর্থোপেডিক্স সেই অপারেশনগুলো হয়েছে। এখন আল্লাহর রহমতে আমাদের সেই ইউসুফ নবী জুলাই যোদ্ধা বাড্ডায় যে আহত হয়েছিল, সে কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছে। সে এখন নিজে হাঁটতে পারে, তার স্মরণশক্তি পুরো ভালো। তো সেই গল্পটাই আমি করি যে মস্তিষ্কের বুলেট তারপরেও হার মানেনি জীবন। এই যে একটা মানে আল্লাহর পক্ষ থেকে আমি বলবো যে এটা একটা মোজেজার মতো যে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং সে একটা জুলাইয়ের একটা নিদর্শন হিসেবে আমাদের সামনে সবসময়ই সে হাস্যোজ্জ্বল থাকবে। নতুন বাংলাদেশে একজন চিকিৎসক হিসেবে আমার প্রত্যাশা যেটা আমি যেটা মনে করি যে স্বাস্থ্য আল্লাহর নেয়ামত, রক্ষা করা রাষ্ট্রের আমানত। স্বাস্থ্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সো এটাকে রক্ষা করতে হবে রাষ্ট্রের, সরকারকে এটা দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মানুষের হেলথের দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে। আর সেটা নিতে গেলে হাইয়েস্ট লেভেল অফ ডেডিকেশন, কমিটমেন্ট, আমাদের ডাক্তারদের নলেজ এবং স্কিল ডেভেলপমেন্টের মধ্যে যেরকম আমাদেরকে মানে এমফেসাইজ দিতে হবে, ঠিক তেমনি মডার্ন যে ইকুইপমেন্ট সেগুলো। সেই সাথে আমার একটা চাওয়া ছিল যে এই জুলাই না হলে এই নতুন সরকারও আমরা পেতাম না। আমরা নতুন রাষ্ট্র সরকার বিনির্মাণের যে স্বপ্ন সেটাও আমরা দেখতাম না। সেই জুলাইকে স্মরণ রেখে একটি হাসপাতাল যাতে আমরা নির্মাণ করতে পারি, যেটাকে আমি বলছি যে 36 জুলাই হসপিটাল। এইরকম একটা হসপিটাল হবে যেই হসপিটালে মাল্টিডিসিপ্লিনারি পলিট্রমার পেশেন্ট চিকিৎসা পাবে। আমাদের দেশে নানান রকমের ন্যাচারাল ডিজাস্টার এবং আমাদের ম্যান-মেড ডিজাস্টার কিন্তু হয়। আমাদের বিল্ডিং কলাপস হয়ে যায়, আমাদের ভূমিকম্প হয়, আমাদের ফ্লাড হয়, আমাদের হচ্ছে রানা প্লাজার মতো ট্র্যাজেডি হয়, মাইলস্টোনের মতো ট্র্যাজেডি হয়। সো এইরকম ট্র্যাজেডি যখন হয়, জুলাইয়ের যে ট্র্যাজেডি হয়, তো এই ট্র্যাজেডিগুলোর সময় পলিট্রমার অনেক পেশেন্ট থাকে। তো তাদেরকে দেখা যায় যে নরমাল একটা হসপিটালে যখন দেওয়া হয়, ওই হসপিটালে কিন্তু রেগুলার কিছু কাজ থাকে। সো যখনই ওই পলিট্রমার পেশেন্টগুলো হ্যান্ডেল করা হয়, তখন কিন্তু রেগুলার কাজ হ্যাম্পার হয়। সো এরকম একটি হসপিটাল আমি মনে করি হওয়া দরকার, যেটাকে আমরা বলতে পারি যে 36 জুলাই হসপিটাল। যেই হসপিটালটা একটা মাস ক্যাজুয়ালিটির জন্য সবসময় রেডি থাকবে বা ন্যাশনাল যে ক্রাইসিসকে সবসময় হ্যান্ডেল করার মতো সেটা করবে। যেমন ডেঙ্গু ক্রাইসিস আছে আমাদের চিকুনগুনিয়া ক্রাইসিস হয়। সো সেই রকম আমাদের ক্রাইসিস মোমেন্টগুলোর জন্য একটা হসপিটাল যাতে আমাদের হয়, সেটা আমার একটা প্রত্যাশা। আরেকটি প্রত্যাশার আমার জায়গা হচ্ছে যে আমি সবসময় বলি রোগ আমার, চিকিৎসা হবে আমার দেশেই। সো আমার দেশে তো থেকে আমার এই রোগটা হয়েছে। সো এই রোগের দায়িত্ব সরকার আমার দেশে সেটার ব্যবস্থা থাকবে। সেটাই আমার প্রত্যাশা। এখন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, আমি মাথায় আঘাত পেলাম। আমি কি মানে বিদেশে যেয়ে চিকিৎসা নিতে পারবো? ততক্ষণ আমি মারাই যাবো। আমার হার্ট অ্যাটাক হচ্ছে। আমার হার্ট অ্যাটাক, আমাকে এখন দ্রুত চিকিৎসা নিতে হবে। সেটা কি আমি মানে বিদেশে যেয়ে নিতে পারবো? ততক্ষণে তো আমি মারা যাবো। আমার রোগীরা মারা যাবে। তাহলে এই যে মানে র‍্যাপিড সার্ভিস সিস্টেম, সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমি মনে করি যে চিকিৎসক হিসেবে আমরা জুলাইকে আরও বেশি সমন্বিত রাখতে পারবো, আরও মর্যাদার জায়গায় মানে আসন দিতে পারবো। এটাই আমার প্রত্যাশা থাকবে।